তোর সাহস হলো কেমনে? আজকে তো তুই শেষ। বলে তোমাকে আবার থাপ্পড় দিলে তোমার নিচে পড়ে যায়। তোমার ঠোঁট কেটে রক্ত আসছে। তোমার নিচে পড়ে সামনে আবার ইটের বড় টুকরায় দেখতে পেয়ে এটা তুলে ছেলেটা তার উপর ঝাঁপিয়ে পড়ার সাথে সাথে কপালে নাকে জোরে আঘাত করে। ছেলেটা এবার অজ্ঞান হয়ে পড়ে যায়। তোমার পায়ের ব্যথা নিয়ে উঠে আনিকার পেছন দৌড় দেয় বাঁচানোর জন্য, কিন্তু পারে না। কিছু উপায় না পেয়ে তোমার উল্টো দিকে দৌড় দেয়। আনিকার ছেলেটার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ছেলেটা আনিকাকে পর পর একসাথে 4টা চড় দেয়। আনিকা সামলাতে না পেরে নিচে পড়ে যায়। ছেলেটি আনিকার উপর ঝাঁপিয়ে পড়ে। আনিকা কান্নায় ঘৃণায় গগন ফাটানো চিৎকার দিয়ে ছেলেটিকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। আনিকা আল্লাহকে ডেকে নিজের সম্মান রক্ষার সাহায্যে চাইতে থাকে। আজ যেন নিজের সর্বস্ব হারানো করুণ আর্তনাদে আনিকা নিজের মৃত্যু কামনা করতে থাকে। নিজেকে আজ সবচেয়ে অসহায় মনে হচ্ছে। মিস, কি হয়েছে আপনার? ঠিক আছেন তো? বলে তমা দৌড়ে সেদিকে যায়। ছেলেটিও দৌড়ে তমার পেছন পেছন সেখানে যায়। ছেলেটি গিয়ে পরিস্থিতি দেখে স্তব্ধ হয়ে যায়। এখানে ছেলেটি আনিকাকে এভাবে কখনো আশা করেনি। দুনিয়ার সকল নিঃশ্বাসের বায়ু যেন স্তব্ধ হয়ে গেছে। কোনো রকম নিজের শ্বাস টেনে হিংসাত্মক চোখে রাগে সারা দেহের রগ ফুলে উঠেছে। আনিকা ছেলেটির দস্তাদস্তির মধ্যে আগন্তুক ছেলেটি জোরে চিৎকার দিয়ে বলে, জানোয়ারের বাচ্চা, তুই কার শরীরে হাত দিয়েছিস? বলে ছেলেটিকে তুলে একের পর এক ঘুষি মারতে থাকে। আনিকা আগন্তুক ছেলেটিকে দেখে জোরে চিৎকার দিয়ে বলে, ভাইয়া, আয়ান ভাইয়া, আমাকে বাঁচাও। আগন্তুক ছেলেটির নাম আয়ান। শুনে তমা বুঝতে পারে ইনি আনিকার হাজব্যান্ড। তমা গিয়ে আনিকাকে জড়িয়ে ধরে। আনিকা কান্না করতে করতে অবস্থা শ্বাস বন্ধ হওয়ার কোল। আয়ান ছেলেটিকে মারতে মারতে বলে, জানোয়ারের বাচ্চা, তুই কার শরীরে হাত দিছ? আজ তোকে আমি খুন করে ফেলবো। ছেলেটি মার খেয়ে শ্বাস প্রায় বন্ধ হয়ে গেছে। ছেলেটির জ্ঞান হারিয়ে নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আয়ান মারতে থাকে ছেলেটিকে। আনিকা আয়ানের এই রূপ দেখে ভয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তারপর বহু কষ্টে তোমার এক হাত জড়িয়ে আয়ানের উদ্দেশ্যে ডাক দেয় মিহিস্বরে, আয়ান ভাইয়া, ভাইয়া। ডাক দেওয়ার পরে আনিকা জ্ঞান হারায়। আয়ান ছেলেটিকে ছেড়ে আবার আনিকার কাছে যায়। গিয়ে আনিকাকে জড়িয়ে বলে, জান, এই জান, কিছু হয়নি, তাকা আমার দিকে, দেখ আমি চলে এসেছি তো। এই জান, কলিজা আমার, তাকা না। তমা আয়ানকে ডেকে বলে। আয়নের হুঁশ ফিরতে আনিকাকে কোলে করে নিয়ে গাড়িতে তোলে। তারপর কিছু একটা ভেবে আয়ান কাউকে ফোন দেয় এবং কিছু বলে, যা তমার বোধগম্য হয় না। আয়ান নিজের ওভারকোট খুলে আনিকার শরীরে পরিয়ে দেয় ওড়না না থাকায়। হসপিটালে বেডে শরীরে শুয়ে আছে আনিকা। এখনও জ্ঞান ফেরেনি। হাতে স্যালাইন চলছে। আয়ান পাশে আনিকার হাতে মাথা রেখে বসে আছে নিচু হয়ে। তমাকে ডাক্তার দেখে ব্যথায় জায়গায় ওষুধ দিয়েছে। তমা এখন একটু ভালো। তমা কেবিনের বাইরে দরজার সাথে এক কোণে বসে আছে। আয়ান মাথা ঢেকিয়ে রেখেছে। নিজেকে ব্যর্থ পুরুষ মনে হচ্ছে, যে কিনা নিজের স্ত্রীর নিরাপত্তা দিতে পারেনি, যার জন্য আজকে এমন পরিস্থিতি মুখোমুখি পড়তে হয়েছে। আজ যেন আয়নের কলিজা ছিঁড়ে কেউ উত্তপ্ত আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভেবেই আয়নের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আয়ান বুঝতে পেরেছে সে আনিকাকে ভালোবেসে ফেলেছে। তখনই হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করে বাড়ির বয়োজ্যেষ্ঠরা। আমিনা বেগম তো মেয়ের খবর পেয়ে জ্ঞান হারিয়েছে একবার। এখন কান্না করতে করতে এসে আনিকাকে দেখে বলতে থাকে, আপা, আমার মেয়েটার কি হয়েছে? উঠছে না কেন? মাহমুদুল্লাহ সাহেব নিজের স্ত্রীকে বুঝাচ্ছেন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। মিশকা বিদিশা আরও বড়দের এক সাইড দিয়ে এসে আনিকার পাশে বসে। আরও তো কান্না করতে করতে নাক ফুলে রেখেছে। বিদিশার চোখ আর গাল কান্নার ফলে লাল হয়ে উঠেছে। আয়ান ধীরে ধীরে উঠে। আয়নের চোখ মুখ দেখে বিদিশা আটকে উঠে। এই কেমন অবস্থা হয়েছে আয়নের? আয়নের চোখ মাত্রাতিরিক্ত লাল হয়েছে। যে কেউ দেখলে মনে করবে হয়তো লেন্স বসিয়েছে, নয়তো জিনে আসর করেছে। আয়ান কোনো শব্দ না করে সবাইকে সাইড কেটে কেবিন থেকে বের হয়ে যায়। সবার সাথে তমাও কেবিনে ঢুকেছিল। আয়মান, আসিফ, আকাশ অফিস ছিল। হন্তদন্ত হয়ে তারা ফিরেছে হসপিটালে। তারা এসে আয়ানকে হসপিটালে পায়নি। বাড়ির সবাই মিলে আমিনা বেগমকে বোঝায় যে আল্লাহর রহমতে ঠিক সময়ে আয়ান উপস্থিত হয়েছিল। তার মেয়েকে সম্মান সহিত ফিরে পেয়েছে। এই কথা ভেবে আমিনা বেগম শান্ত হয়েছে। কেবিন খালি করে সবাই বাইরে বসেছে। কেবিনে আনিকার পাশে বিদিশা আর আরও বসে আছে। আয়মান তমা ডেকে এক সাইডে নিয়ে আসে। তমা এক এক সব ঘটনা খুলে বলে আয়মানকে।
আকাশ আর আসিফ শুনে রাগে দপদপ করতে লাগে ওই ছেলে দুটিকে খুন করতে। আয়মান তাদের উদ্দেশ্যে বলে, আয়ন কোথায়? আসার পর থেকে দেখছি না। আয়মান আর কিছু বলে না তমাকে। তমার উপর দিয়েও স্ট্রেস যাওয়ার কারণে আকাশকে বলে, আকাশ তুই যা, তমাকে বাসায় ড্রপ করে দিয়ে আয়, নয়তো পরে ওর বাসায় মানুষ টেনশন করবে। ওকে, আসুন আমার সাথে। বলে বের হয়ে যায়। পরিত্যক্ত একটা গোডাউনে দুটো চেয়ারে দুটো ছেলেকে বেঁধে রাখা হয়েছে। তাদের কারোরই জ্ঞান নেই। হঠাৎ কেউ পানির ছিটা দিতেই পানির ছিটে পিটপিট করে তাকায় দুটি ছেলে। তাদের বিপরীতে দাঁড়িয়ে আছে আয়ান, তার দুই হাতে দুটি পিস্তল। ছেলে দুটির হুঁশ ফিরতে মৃদু স্বরে বলে, ভাই, আমাদের ক্ষমা করে দিন। আমাদের ভুল হয়ে গেছে, আমরা চিনে বুঝে করিনি। জানোয়ারদের আওয়াজ খুবই বিশ্ব লাগে আমার কাছে, শুনতে ইচ্ছে করছে না, কিন্তু জানোয়ারদের মারতে খুব ভালো লাগে। বলে দুটো বন্দুক উঁচু করে দুই হাতে দুটো ফেলের নাভির নিচে গুলি করে। ছেলে দুটি ছটফট করে ওঠে। তারপর আয়ান এক মুহূর্ত শব্দ ব্যয় না করে কপাল বরাবর একজনের পর একজনের গুলি করে। তারপর বন্দুকে আগায় ফু দিয়ে আয়ান এসে অ্যাসিস্ট্যান্টের হাতে বন্দুক দিয়ে দেয়। এই বন্দুক যেন আর ব্যবহারের জন্য তাকে না দেয়। এটার আগেও এখন চরিত্রের দাগ লেগেছে, আর এগুলোকে সরা এখান থেকে। বলে আয়ান বের হয়ে যায়। এদিকে আনিকার জ্ঞান ফিরেছে 30 মিনিট হবে, তবে তার কোনো প্রতিক্রিয়া নেই। সে পাথরের মতো চোখ মেলে সিলিং ফ্যানের দিকে চোখ আবদ্ধ করে রেখেছে। কারো সাথে কোনো কথা বলেনি। সবাই এটা ওটা বলে বুঝায় কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমিনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে পাশে বসে আছে, আর সবাই তা দেখছে আর বিভিন্ন কথা বলছে মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার জন্য। তখনই আয়ান ফিরে কেবিনে ধীরে ধীরে কেবিনে প্রবেশ করে। আনিকাকে এমনভাবে শুয়ে থাকতে দেখে কিছু বলে না। আয়ানের কলিজায় আগুন লেগেছে, তার কলিজা পুড়ছে তা উপলব্ধি করতে পারছে। আয়ান কেবিন থেকে বের হয়ে বুক হাতে রেখে ডলে নেয়। তারপর ডাক্তারের কেবিনে যাওয়ার জন্য এগোয়। তখনই আয়মান আকাশের সাথে তার দেখা। আয়মান আগেই খবর পেয়েছে আয়নের কর্মকাণ্ড, তাই অহেতুক কিছু জিজ্ঞাসা না করে আয়মান বলে, আয়ন ডক্টর থেকে সবকিছু জেনে আনিকাকে ছাড়িয়ে নিস, আর যা করেছিস ভালো করেছিস, নিশ্চিন্তে থাক। আয়ানও কিছু বলে। ভাইয়ের দিকে তাকিয়ে আকাশের সাথে ডাক্তারের কেবিনে যায়। আনিকাকে বাসায় নিয়ে আসা হয়েছে। সবাই আনিকাকে নিয়ে ব্যস্ত, আর সব কর্তারা ভরসা সাহস দিয়ে বের হয়ে যায় নিজ কাজের উদ্দেশ্যে। আনিকাকে ঘিরে বর্তমানে বিদেশে আরিয়ানা আমেনা বেগম আয়ানের ঘর দখল করে আছে। হাসিবা বেগম আর মিশকা খাতুন রান্নাঘরে গেছেন। আয়মান আকাশকে সবার জন্য সিকিউরিটি গার্ড বাড়াতে বলে সেই যে হসপিটাল থেকে বের হয়েছে এখনও তার দেখা নেই। রাত হয়েছে, আনিকাকে খাইয়ে ওষুধ খাওয়ায় আমেনা বেগম। একমাত্র মেয়ের প্রতি ভালোবাসা একটু বেশি। আনিকা কারো সাথে এখনো কোনো কথা বলেনি। বিদেশে অনেক বুঝিয়েছে, বসা থেকে উঠতেই মাথাটা হালকা ঘুরে আসে। তারপর মাথাটা ঝেড়ে ঠিক করে আনিকাকে সাবধান থাকতে বলে বের হয়ে যায়। আনিকাকে শুয়ে আমেনা বেগম ও লাইট অফ করে বের হয়ে যায়। আজকে কেউই ভালো করে ডিনার করতে পারেনি। আয়ানের তো গলা দিয়ে পানিটুকু নামেনি সন্ধ্যা পর্যন্ত। সবাই মিলে জোর করে আয়ানকে খাবার খাইয়েছে, যদিও আয়ান মিথ্যা বাহানায় পালাতে চেয়েছিল। আয়ান ঘরে ঢুকে লাইট অফ দেখে ছোট লাইট জ্বালিয়ে ঘরে ঢুকে আনিকাকে শুয়ে থাকতে দেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আনিকার মাত্র চোখ লেগেছিল, হঠাৎ ওয়াশরুমে আয়ানের উপস্থিতি পেয়ে ধীরে ধীরে উঠে বসে। তারপর আশেপাশে তাকিয়ে নিজের ওড়না খুঁজে গায়ে জড়ায়। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। দাঁড়ানোর সাথে সাথে আনিকার মাথা ঘুরে ওঠে। একই সময় অনেকক্ষণ শুয়ে থাকার ফলে আনিকা ক্লান্ত শরীর নিয়ে বের হয়ে নিজ ঘরে চলে যায়। আনিকা আয়ানকে বিরক্ত করতে চায় না বলে আয়ান লম্বা সময় গোসল করে 30 মিনিট পর বের হয় ওয়াশরুম থেকে। আয়ান ঘরে ঢুকে আনিকাকে বিছানায় নাই দেখে ব্রুজেরা কুঁচকে নেয়। তারপর আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে আনিকাকে দেখতে পায় না। আয়ান হাতের টাওয়াল সোফার উপর রেখে ঘর থেকে বের হয়। আনিকা ঘরে যায়। দুইজনের ঘর পাশাপাশি হওয়ায় সময় লাগেনি বেশি আনিকার ওখানে পৌঁছাতে। আয়ান আনিকার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে আনিকাকে বিছানায় শুয়ে থাকতে দেখে রেগে যায়, যেন কেউ আয়ানের মাথায় আগুন ধরে দিয়েছে। আয়ান গিয়ে আনিকার হাতে জোরে টান দিয়ে শোয়া থেকে উঠিয়ে এক টানে বসায়। হঠাৎ এমন কাণ্ডে আনিকা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। নিজের সামনে আয়ানের রাগে মুখ দেখে ভয় পেয়ে যায়। আনিকা আমতা আমতা করে ব্যথা মুখ নিয়ে বলে, ভাইয়া কি হয়েছে? এমন করে তো তোতলিয়ে কেন?
এই তুই নিজেকে কি মনে করিস? তোকে এই ঘরে কে আসতে বলেছে? মাথা নিচু করে আমতা আমতা করে কান্না কথাটি বলে। সারাদিন যে অসুবিধায় রাখছিলি তার কথা চিন্তা করতে পারিসনি? আনিকা এবার কেঁদেই ফেলে। কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া তোমার অসুবিধা হবে তাই আমি নিজেই চলে আসছি। আমি কি জানতাম নাকি এমন হবে? আর আমরা চারজন একসাথেই আসছিলাম, হঠাৎ কোথা থেকে ওই ছেলেগুলো আসছে আমি জানতাম নাকি? আয়ান রাগে দৃষ্টিতে আনিকার দিকে তাকিয়ে আছে। বুঝেছি আপনার বিষয়। আমি আম্মু আব্বুকে আপনার আর আমার ডিভোর্সের কথা বলবো। আপনি আমার থেকে ভালো মেয়ে ডিজার্ভ করেন। নাক টেনে টেনে কথাটা শেষ করতে আয়ান আনিকার বাম গালে জোরে একটা থাপ্পড় দেয়, যার ফলে আনিকা বিছানায় কাত হয়ে হুড়মুড়িয়ে পড়ে যায়। আয়ান কোনো কথা না বলে আনিকাকে পাজা করে নিয়ে নিজ কক্ষে এসে আনিকাকে এক প্রকার ছুঁড়ে ফেলে বিছানায়। আনিকা আয়ানের এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে কান্নারত অবস্থায় গুটিসুটি হয়ে বসে আছে। আয়ান দরজা লাগিয়ে আনিকার কাছে এসে থুতায়, হাত দিয়ে মুখ উপরে তুলেই হিসিয়ে বলে, আর একবার যদি ওই ওয়ার্ডটা মুখে নিস তোর হাঁটা চলার অবস্থা রাখবো না। আনিকা জোর করে আয়ানকে সরাতে বলে। ছাড়ো ভাইয়া, লাগছে আমার। লাগুক যখন আমার লাগে, তুই বুঝিস? তুই বউয়ের কোনো দায়িত্ব আজ পর্যন্ত পালন করেছিস, আবার ছোট মুখে বড় বড় কথা বলিস? আহ ছাড়ো ভাইয়া, লাগছে আমার। এমনিতেই আজকে চরের উপর চর খেয়েছি, মুখ ব্যথায় চৌচির হয়ে যাচ্ছে। কান্না করতে করতে আয়ান ছেড়ে দিতেই আনিকা আয়ানের কোমর জড়িয়ে পেটে ব্যথা মাথা ঠেকায়। তারপর হেঁচকি দিতে দিতে বলে, সরি, আর কখনো বলবো না ভাইয়া। আসলে আমি আজকে অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি সত্যি সত্যি নিজেকে আজকে শেষ করে দিতাম। পরপুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার আগে নিজের মৃত্যু অনেক ভালো। বলে নিজের ভেজা চোখ আয়ানের খালি শরীরে ঘষে মুছে। আয়ান, জীবনের আর এমন কথা ভাববি না। তুই এখন একা নস, তোর সাথে আরও কারো জীবন আটকে আছে। তোর নিঃশ্বাস বন্ধ হওয়ার মানে তার জীবনের শেষ। বলে আয়ান আনিকার কপালে চুমু এঁকে দেয়। তারপর আনিকাকে বিছানায় শুয়ে দেয়। আনিকা হেঁচকি তুলতে তুলতে ঘুমিয়ে যায়। আয়ান শুয়ে এক কাত হয়ে আনিকার দিকে তাকিয়ে আছে। তারপর নিজের বুক হাতে রেখে বলে, কবুলের শক্তি বোধ হয় এমনই আনিকা, নিজের অজান্তেই ভালোবাসা সৃষ্টি হয়। কিভাবে বুঝতাম আমি তোকে ভালোবাসি? যদি আজ বিপদে না পড়তাম তবে নিজেও বুঝিনি তোকে যে ভালোবেসে ফেলবো। এর মধ্যে আনিকার ঘুমের মধ্যে আয়ানকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শক্ত করে ধরে রাখে। আয়ান চুপচাপ আনিকাকে আগলে নেয়। বুঝতে পারে আনিকা হয়তো ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে, তাই ভয়ে আয়ানের সাথে চিপকে আছে। আয়মান দিওয়ানে বসে ল্যাপটপে অফিসে কাজ করছে। বিদিশা বিছানায় বসে আয়ানকে ডেকে বলে, আপনি ঘুমোবেন কখন? আমি শুয়ে পড়ছি, আপনি ঘুমানোর সময় লাইটটা অফ করে ঘুমায়েন। আয়নের কোনো রেসপন্স না দেখে বিদিশার একটু অভিমান হয়। অভিমান নিয়ে বিদিশা উল্টো ঘুরে রাগ করে শুয়ে থাকে। আয়মান নিজের কাজেই ব্যস্ত। বিদেশে শুয়ে শুয়ে বিড়বিড় করছে। হঠাৎ বিদিশার পেটের সকল খাবার উদ্বেগিয়ে আসে। বিদিশা উঠে চাদর ফালিয়ে মুখে হাত দিয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে গলগলে বমি শুরু করে। আয়মান মাত্র কাজ শেষ করে বিছানার দিকে যেতে নিচ্ছিল। বিদিশার দৌড় থেকে হতভম্ব হয়ে যায়। আয়মানও দৌড়ে যায় ওয়াশরুমে। গিয়ে দেখে বিদিশা বমি করে অবস্থা কাহিল হয়ে গেছে। আয়মান বিদিশার কাঁধ ধরে বলে, কি হয়েছে? কি খেয়েছিলে তুমি? এইভাবে বমি করছো যে? বিদিশা কোনো রকম বলে, জানি না। নিশ্চয়ই আবার বাইরের খাবার খেয়েছিলে যার জন্য ফুড পয়জনিং হয়েছে আর এখন বমি করছো। বিদিশা কিছু বলতে যাবে আবার বমি করা শুরু করে। এমনভাবে 15 মিনিট পার হতে বিদিশার শরীর কাহিল হয়ে যায়। নিস্তেজ প্রায় বিদিশার শরীর। আয়মান বিদিশার মুখে পানি ঢেলে পাজা কোলে করে ঘরে নিয়ে যায়। বিছানায় শুয়ে বিদিশাকে পানি খাওয়ায়। তারপর বিদিশাকে ধমকে বলতে থাকে, বিদিশা, তুমি এখন দায়িত্বহীন হয়ে যাচ্ছ। কতবার বলবো বাইরে জিনিস খাবে না? বিদিশার অভিমান আরও গাঢ় হয়। তবে কিছু না বলে অন্যদিকে ফিরে শুয়ে থাকে। মাথা ঘোরাচ্ছে এখনো তার। আয়মান বিদিশার এমন কাজ দেখে কিছু বলে না। বড় লাইট বন্ধ করে এসে বিদিশার পাশে শুয়ে পড়ে। তারপর বিদিশার মাথায় হাত বুলি দিতে গেলেই বিদিশা হাত ঝাড়া দিয়ে সরিয়ে ফেলে। আয়মানের এবার রাগ হয়, তাই বিদিশাকে হেঁচকা টানে কাছে এনে জিজ্ঞেস করে, কি হয়েছে বউ, এমন করছো কেন? বিদিশা তারপরও কোনো কথা বলে না। বিদিশাকে রেসপন্স করতে না দেখে আয়মান বিদিশাকে নিজের বুকের সাথে চেপে ধরতেই বিদিশা এবার আয়মানকে জোরে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে যায়। আবার বমি করে।
আয়ান এবার চিন্তিত হয়ে বিদিশার কাছে যেতেই বিদিশা ফ্রেশ হয়ে নিজেই বের হতে দেখে। আয়মান জিজ্ঞেস করে, কি হয়েছে বিদিশা? এটা তো ভালো লক্ষণ না। দাঁড়াও, আমি ডাক্তারকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি। বিদিশা আয়মানকে ঢেলে বলে, শোন, সামনে থেকে মাথা ঘুরাচ্ছে আমার। বলে বিদিশা গিয়ে বিছানার উপর হয়ে শুয়ে পড়ে। আয়মান তার নিজের পার্সোনাল ডাক্তারকে ফোন দেয়। আয়মান ডাক্তারের কথা শুনে সন্দেহের দৃষ্টিতে বিদিশার দিকে তাকায়। তারপর কিছু না বলে ট্রাউজার উপর টি শার্ট পরে চুলগুলো স্পাইক করতে করতে বিদিশার দিকে আর চোখ তাকিয়ে মোবাইল হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। বিদিশা আয়মানকে চলে যেতে দেখেও কিছু বলে না। বিদিশা সত্যি শরীর খুব খারাপ লাগছে, মাথা ঘুরোচ্ছে। বিদিশার মা, বাবা, ভাই, আন্টিকে খুব মনে পড়ছে। তার এখন ওই বাড়িতে যেতে ইচ্ছা করছে, কিন্তু আয়মানের জন্য তা এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রায় আধ ঘন্টা পর আয়মান ঘরে ফিরে বিদিশাকে বিছানায় উপভাবেই কাতরাতে দেখে বলে, বিদিশা উঠে যাও, গিয়ে একটা পরীক্ষা করে এসো। বিদিশা মাথা তুলে আয়মানের হাতে প্রেগনেন্সির কিট দেখে বলে, কিসের জন্য? আগে যাও, যেটা বলছি সেটা করো। বিদিশা কোনো কথা না বলে কিট নিয়ে ওয়াশরুমে চলে যায়। আয়মান পায়চারি করছে আর মাথায় নানা আজগুবি চিন্তা আসতে থাকে। মিনিট 10 পর বিদিশা বের হয়ে আসে। বিদিশার মুখে দেখে আয়মানও থমথমে মুখে উৎসুক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বউ? কিটটা কোথায়? কি এসেছে? বিদিশা কিট আয়মানের হাতে দিয়ে নিজে গিয়ে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আয়মান কিটটা হাতে নিয়ে দেখে, তারপর মুখে কিছু বলতে যাবে, তার আগে হতবাক হয়ে গেছে। বিদিশাকে কোনো প্রতিক্রিয়া করতে না দেখে আয়মান ভ্রু কুঁচকে তাকায় বিদিশার দিকে, আরেকবার হাতে থাকা কিটের দিকে তাকায়। তারপর নিজেকে সামলে বিদিশার কাছে গিয়ে ডাক দেয়, এই বিদিশা, কি হয়েছে তোমার? এইভাবে শুয়ে আছো কেন? খুশি হওনি তুমি? বিদিশা কোনো সাড়া দেয় না, স্থির পাথরের ন্যায় শুয়ে আছে। আয়মান রেগে যায়, এবার জোর করে কথা টেনে ফালায়। তারপর বিদিশার হাত ধরে টেনে বলে, এই মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে চুপ থাকার মানে কি? কিছুই না, ভালো লাগছে না, ছাড়ুন আমায়। তুই কি চাস না এই বাচ্চাটা? কিসের বাচ্চা? মানে তুই দেখিসনি কিটটা? না, দেখিনি, আপনি চেয়েছেন তাই আপনাকে আগে দিলাম। আয়মান এবার বিদিশার কাছে বসে কাবা কাবা হাতে বিদিশার মুখ নিজ দু হাতের আজেলায় নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, ও কি হয়েছে? তুই যে মা হবি আগে থেকে জানতি? বিদিশার প্রশ্নগুলো অনেকক্ষণ নীরবতা বজায় রেখে বলে। আয়মান উত্তর শুনে বিদিশাকে রাগে কাঁধ চেপে জিজ্ঞেস করে, তাহলে বলিসনি কেন তুই আমায়? জানিস আজ আমার কত খুশি লাগছে। আমি বাবা হব, তুই মা হবি। আদো আদো ফুটফুটে সন্তান আসবে আমাদের ঘর আলো করে। ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে দৌড়তে দৌড়তে ডাকবে বাবা বাবা। বিদিশা এবার শব্দ করে কান্না করে দেয়। জানি তো আমি যে মা হব, আজকে সকালেই জানতে পেরেছিলাম। ভেবেছিলাম আপনাকেই সবার আগে বলবো, কিন্তু আপনি তো সারাদিন কাজ কাজ করতে থাকেন, আর আপনাকে জানাবো বলে অন্য কাউকে জানানোও হয়নি। আর আপনাকে তো ডেকেও পাওয়া যায় না। আপনি খুব খারাপ, আমি চলে যাব এখান থেকে। আয়মান বিদিশার কপাল থেকে নিজ কপাল সরিয়ে ঠোঁটে আলতো করে চুমু দিয়ে শুধায়। আম সরি বউ, সত্যি খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিংয়ে ছিলাম তখন। বলেই বিদিশার পেটে হাত রেখে বলে, এখন থেকে সাবধানে থাকতে হবে, আমাদের ছোট শোনার জন্য হলেও। আপনি খুশি তো? বাবা হওয়ার আনন্দ কি করে বুঝাবো বউ? বলেই বিদিশার কাঁধে মুখ গুজে চুমু খায়। তারপর আয়মান বিদিশাকে সযত্নে শুয়ে দিয়ে নিজেও বিদিশার পাশে শুয়ে বুকে আগলে নেয়। আয়মান বিদিশার দিকে তাকিয়ে আছে। বিদিশা আয়মানকে নিজের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় মুখ ঢেকে অন্যদিকে ফিরতে নিলে আয়মান হাত ধরে ফেলে। বিদিশা ঘুরতে না পেরে আয়মানের বুকে মুখ লুকায়। তারপর বিদিশা মিনমিনিয়ে বলে, বাড়ির সবাইকে জানানো হয়নি? পরে জানাবো, কালকে সকালে। এখন ঘুমো, অর্ধেক রাত অলরেডি পার হয়ে গেছে। আয়মান বিদিশাকে নিজের আরো কাছে এনে টাইট করে শুধায়, এই তুমিটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। সুখে এখন নিজেকে পাগল মনে হচ্ছে। আমার অস্তিত্ব এই ছোট্ট মেয়েটা বইবে, আমারই কলিজা, আমারই বউ। লাভ ইউ বউ, অনেক ভালোবাসি তোমায় বিদিশা। সকাল হয়েছে। এক ফালি রোদ্দুর আর পাখির কিচির মিচির আওয়াজে চৌধুরী বাড়ির ড্রয়িং রুম খুব জমজমাট। গতকালকের শোকের ছায়া যেন মুছে দিতে এমন হইচই। আনিকাও যেন কান্নার ফলে গতকালকে নিজেকে হালকা করেছে। আজ ফুরফুরে মনে আনিকা আয়ানের সাথে নিচে এসেছে। এত মানুষের গমগমের মধ্যে আয়মান একা নিচে নেমে আসে। হাসিবা বেগম আয়মানকে দেখে ডাক দিয়ে বলে, কি রে বাবা, তুই একাই এলি? বিদিশা কোথায়? আয়মান সবাইকে একবার দেখে শার্টের হাতা ভাঁজ করতে করতে টেবিলে চেয়ারে বসতে বসতে কাকিমনির উদ্দেশ্যে বলে,
কাকিমণি, বিরিশা খাবারটা একটু কষ্ট করে ঘরে খাইয়ে দিয়ে এসো। আজ বাড়ির 3 কর্তা এবং দাদি ও ডাইনিং বসে আছে। বৌমা কি অসুস্থ? ডাক্তারের কাছে নিয়ে যাওনি কেন? হ্যাঁ, কালকেও দেখলাম বৌমাকে অনেকটা অসুস্থ লাগছিল। আমরা কাজের চাপে অনিকা টেনশনে ভুলেই গেছিলাম বিদিশাকে জিজ্ঞাসা করার কথা। আয়মান, বিদিশার কি জ্বর হয়েছে? মেয়েটাকে ডাক্তার দেখাবে। সবার কথা কেড়ে নিয়ে আয়মান হাসিবা বেগমের উদ্দেশ্যে বলে, মা, তেমন কিছু নয়, তুমি দাদি হতে যাচ্ছ। হ্যাঁ, বিদিশা মা হবে। কালকে রাতে বমি করার ফলে ডাক্তারকে ফোন দিয়ে টেস্ট করিয়ে শিওর হয়েছে। বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাব। সবাই যেন হতভম্ব হয়ে যায়। এই মাত্রই একটা বড়সড় বোমা ফাটালো যেন ড্রয়িং রুমে। সত্যি বলছিস নাকি মজা করছিস আমাদের সাথে? মা, তুমি জানো আমি মজা করি না। বিদিশাকে খাইয়ে দিও, আমি আসি, বাই। বলেই আয়মান চলে যায়। আর এদিকে আনিকা, আরিয়ানা, আসিফ, আয়ান, মিশকা বেগম সবার আগে দৌড়ে বিদিশার ঘরে চলে গেছে। মফিজ সাহেব তো দাদা হওয়ায় খুশিতে দুলতে দুলতে 2 ভাইকে নিয়ে বিদিশার কক্ষে যাচ্ছে। হাসিবা বেগম, আমেনা বেগম দাদি হওয়ার খুশিতে আত্মহারা। আয়মানের দাদি তো সবাইকে রেখে নিজেই হাঁটতে হাঁটতে সবার আগে চলে গেছেন বিদিশার কাছে। হাসিবা বেগম, আমেনা বেগম বিদিশার জন্য খাবার করতে রান্নাঘরে গেছে। বিদিশা ওয়াশরুম থেকে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই ঘরের দরজা ঠেলে দাদিসহ বাড়ির সকল ছোট সদস্য ঢুকে পড়ে। হঠাৎ দরজার আওয়াজে পেছন ঘুরে সকলকে দেখে বিদিশা তাজ্জব বনে যায়। বিদিশা উঠে দাদির কাছে গিয়ে বলে, এ কি, তোমরা হঠাৎ এখানে? নাত বউ, কাজটা কিন্তু একদমই ঠিক করিসনি। বিদিশা সবার দিকে একবার তাকিয়ে আরিয়ানাকে চোখের ইশারা জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর দাদির দিকে তাকিয়ে বলে, দাদি কোন কাজটা? তখনই ঘরে 3 কর্তা প্রবেশ করতে করতে মফিজ সাহেব বিদিশার উদ্দেশ্যে বলেন, আমাদের দাদা হওয়ার সংবাদ না শুনিয়ে? বিদিশা এবার আমতা আমতা করে বলে, আসলে বাবা। তখনই সবাই একসঙ্গে বলে ওঠে, কংগ্রাচুলেশন। বিদিশা এবার লজ্জায় পড়ে যায়, কিছু বলতে পারছে না। আনিকা দৌড়ে এসে বিদিশাকে জড়িয়ে বলে, আমি ফুপি হব ভাবতেই কত ভালো লাগছে ভাবি। ওই, তুই কোনো ফুপি টুপি হবি না, চাচি হবি, আর আমি চাচা। জি না, আমি ফুপি আর তুমি ফুফা। আমার তো আর কাজ নাই কাছের সম্পর্ক রেখে দূরের সম্পর্ক ধরতে যাব। তুই চাচি হবি, ব্যাস। ভাই, আমিও চাচা হচ্ছি। আরে বাস, অবশেষে সব অপেক্ষা শেষ করে আমিও ফুপি হচ্ছি। আহা, ভাবতেই কত ভালো লাগছে। এর মধ্যে ঘরে খাবার নিয়ে প্রবেশ করে হাসিবা বেগম, আমিনা খাতুন। আমিনা খাতুন। হাসিবা বেগম খাবার বিছানায় রেখে বলে, বিদিশা মা, খেয়ে নাও। আর এখন থেকে কোনো কাজ নয়, শুধু খাবে আর রেস্ট নিবে, সাবধানে চলাফেরা করবে। আমিনা বেগম মুচকে হেসে বিদিশাকে টেনে বিছানায় বসিয়ে কপালে চুমু দেয়। তারপর বিদিশাকে খাওয়ার জন্য বলে। দাদি এগিয়ে এসে বিদিশার পাশে বসে। তারপর সবাই একে একে বিদিশার সাথে কথায় মেজে ওঠে। বাড়ির 3 কর্তা বিদিশাকে আশীর্বাদ করে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে বিদিশার বাবার বাড়িতে খবর জানানোর জন্য হাসিবা বেগম উঠে চলে যান আমিনার বেগমের কাছে খাওয়ানোর দায়িত্ব দিয়ে। বিদিশার এক অন্যরকম অনুভূতি কাজ করছে নিজের মধ্যে। আয়মানকে এখনো দেখতে না পেয়ে কিছুটা মন খারাপ হয়। সকালে ঘুমের মধ্যে তাকে রেখে চলে গেছে। বিদিশা মনে মনে ভাবছে কয়েকটা দিন বাবার বাড়ি থেকে বেরিয়ে আসবে। সবাইকে কতদিন ধরে দেখেনি। রাফার ডেলিভারি ডেট এগিয়ে আসছে, পাশে থাকলে ভালো হবে। রাফা থেকেও কিছু অভিজ্ঞতা পাওয়া যাবে। অনেকদিন হলো 2 জন বেস্ট ফ্রেন্ড একসাথে সময় কাটায় না। বাবার বাড়ির সবাই একথা জানলে আজই চলে আসবে সবাই এই বাড়ি। তখন না হয় সবার সাথে চলে যাবে। কয়েকটা দিন বাবার বাড়ি থেকে বেরিয়ে আসলে মনটাও ফুরফুরে হয়ে যাবে। সুখের নীড় বাড়িটিতে মনে হয় সত্যি আল্লাহ সুখ ঢেলে দিয়েছিলেন। এই যে এইমাত্র শফিকুল ইসলামকে ফোন করে জানানো হয়েছে বিদিশা মা হবে। এই কথা শুনে সবাই যেন আরও একবার আনন্দের সাগরে ভাসল। হাসিনা বেগম, সুফিয়া খান, রাফা সবাই খুশি প্রকাশ করতে হিমশিম অবস্থা। রাফার ডেলিভারি 20 থেকে 25 দিন বাকি আছে। রাফাকে দেখাশোনা করা হচ্ছে অনেক নিরাপত্তা দিয়ে। রাফার ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়তে পারে। এই সময়টাতে ভালোভাবে বলা যায় যে কোনো সময় বিপদ হতে পারে। বাচ্চার পজিশন চেঞ্জ হতে পারে। বাড়িতে এতগুলো মানুষ থাকতে একটা মানুষের বিপদ হবে তা মেনে নেওয়া যায় না। তারপরও বিপদের হাত পা নেই। বিদিশা ড্রয়িং রুমে বসে আছে, সাথে আরও আনিকা তো আছেই নিত্যসঙ্গী হিসেবে।
আনিকাও এই খুশির খবর শুনে নিজের মনকে কনভার্ট করতে পারছে। নিজের সাথে হওয়া ঘটাকে দুর্ঘটনা ভেবে এড়িয়ে যেতে সমস্যা হচ্ছে না। সাথে বসে আছে বাড়ির সকল মহিলারা। তুবা তো খেলছে আর একটু পর পর খুশিতে বিদিশাকে চুমু দিচ্ছে। তার মা তাকে বলেছে তার ভাবিমণি তাকে খেলার সাথী এনে দেবে। এখন দুপুর পার হয়ে বিকাল হবে। সবাই আজ ঘরে না গিয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। একটু পর বিদিশার পরিবার এবং আয়মানের দুই ফুপি পুরো পরিবার সহ আসবে। এরই ফাঁকে বিদিশা দাদির শাশুড়ি থেকে অনুমতি নিয়েছে নিজ বাড়ি থেকে 2 দিনের জন্য বেড়াতে যাবে। সাথে আনিকা আর আরুও যাবে। 2 দিন পরেই 3 জন চলে আসবে। এর মধ্যে মেহমান চলে আসে। রাফা আসতে পারেনি, শরীর অনেকটা ভারী হয়ে যাওয়ায়। তার সাথে সুফিয়া বেগম আর সেজুতি থেকে গিয়েছে। যেহেতু তাদের ফোন করে জানানো হয়েছে বিদিশা তাদের সাথে ওই বাড়িতে যাবে 2 দিনের জন্য বেড়াতে। রাফা প্রথমে আসতে চাইলেও পরে বিদিশা আসবে এ কথা ভেবে আর আসেনি। রাজীব, শফিকুল ইসলাম, হাসিনা বেগম 3 জন এসেছে। রাজীব হাতে মিষ্টি নিয়ে ঢুকতে ঢুকতে সবাইকে বলছে, আসসালামু আলাইকুম বেন সাহেবরা, কেমন আছেন? আমরা তো ভালো আছি রাজীব ভাইয়া, এখন আরো বেশি ভালো আছি। আপনাকে এত খুশি লাগার কারণ? বোকা বেআইন সাহেব, বলেন কি? আমারই তো খুশি হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আফটার অল একমাত্র মামা হব আমি, আরে কদর তো একটু বেশি থাকবেই নাকি? কে বলছে আমাদের কদর বেশি থাকবে? দেখবেন বেবি হওয়ার পর ফুফিদের ছাড়া কিছুই বুঝে না। দেখবো তখন, সময় বলে দিবে। ভাগ্নি না ভাগনা, আমার কিসের পাগল হয়। হাসিনা বেগম, শফিকুল ইসলাম সবার সাথে মত বিনিময় করে। দাদি তো মহা খুশির খবর শুনে। বিদিশা নিজের পরিবারকে দেখে খুশিতে কান্না চলে আসে। রাজীব নিজের বোনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। সবাইকে আপ্যায়ন করতে করতে আয়মানের ফুপিরা হাজির। আকাশ এসে বিদিশাকে সবার আগে অভিনন্দন জানায়। সাথে সাথে আরিয়ানাকে চোখ টিপ দিয়ে বলে, তোকেও তাড়াতাড়ি নিতে হবে বাসায়, নয়তো আমাদের মা বাবা হতে দেরি হয়ে যাবে। আমি আর ওয়েট করতে পারতেছি না জান। আরো চোখ পাকিয়ে তাকায়। আকাশ আবার চোখ টিপ দিয়ে সরে আসে। আয়মানের ছোট ফুপির 2 মেয়ে মায়া কায়া দৌড়ে এসে বিদিশা আরও আনিকার সাথে মত বিনিময় করে। তুবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে খেলায়। বিদিশার 2 ফুপির শাশুড়ি বিদিশাকে প্রাণ ভরে দোয়া করে, অনেক উপদেশ দেয়। এই সব কিছু ভালোর মধ্যে সবার খুশি। বিদিশাকে নিয়ে উৎফুল্লতা, মাতামাতি শুধু একজনেরই সহ্য হচ্ছে না। তার ইচ্ছা করছে বিদিশাকে গলা টিপে মেরে ফেলতে। আজ এই জায়গায় তার হওয়ার কথা ছিল, তাকে নিয়ে মাতামাতি থাকার কথা ছিল, সেখানে সবাই বিদিশাকে নিয়ে এত মাতামাতি। এই সব কিছু যেন মুক্তার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। মুক্তা আসার পর এক কোণে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছে। নিজের রাগ জেদ নিয়ে লাল 2 চোখ দিয়ে বিদিশাকে দেখে যাচ্ছে। মনে হচ্ছে এখনই বোধহয় বিদিশাকে গিলে ফেলবে। এত আদিক্ষেতা সহ্য করতে না পেরে মুক্তা হনহনি হেঁটে চলে যায় এই বাড়িতে মেহমানদের জন্য বরাদ্দকৃত রুমে। মুক্তা এসে রাগে নিজের ভ্যানিটি ব্যাগটা ছুঁড়ে মারে ফ্লোরে। ধপ করে বসে পড়ে বিছানায়। নিজের চুল চেপে ধরে মাথা নিচু করে চিল্লিয়ে বলে ওঠে। মুক্তা নিজেকে শান্ত করতে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। তার আর এসব সহ্য হচ্ছে না। বিদিশা তৈরি হয়ে বসে আছে। এখন সবার থেকে বিদায় নিয়ে বিদিশা নিজ পরিবারের সাথে 2 দিনের জন্য যাবে, সাথে আনিকা আরিয়ানা। আকাশের বাড়িতে সবাইকে পৌঁছে দিয়ে অফিসে চলে গেছে। আজকে অফিসে অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে। আরও আনিকা নিজের মতন ব্যস্ত। বাড়ির সবাই আনিকার কথা ভেবে রাজি হয়। মেয়েটাও একটু ভালো থাকবে এই 2 দিন, নিজের সাথে ঘটনা ভুলতে পারবে। হাসিবা বেগম আয়মানকে ফোন দিয়েছিলেন। আয়মানকে না পেয়ে অফিস রিসেপশনে ফোন দিয়ে জানতে পেরেছেন আয়মান নাকি মিটিংয়ে আছে। বিদেশি ক্লায়েন্টের সাথে খুব জরুরি মিটিং। আসিফ নিজেদের বাবার অফিসে তাদের সাথে জয়েন করেছে। আয়ান নিজের মতো কিছু করতে ব্যস্ত। আয়মান নিজের মতোই ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ব্যবস্থার মধ্যেও আয়মান দ্রুত সব শেষ করার চেষ্টা করছে। দুপুরে আয়মানের সাথে বিদিশার কথা হয়েছিল। আয়মান বারবার বলেছে সাবধানে থাকতে, যেন বেশি লাফালাফি না করে। বিদিশা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়েছে। তো এখন তারা সবাই বের হয়ে যাবে। বিদিশা অনেক দিন পর বাবার বাড়ি যাবে। ভাবতে তার মনটা খুশিতে দোলে উঠছে। আগেরবার আয়মান দেয়নি তাকে, কিন্তু এবার কে আটকাবে তাকে? বড়রা তো তাকে অনুমতি দিয়ে দিয়েছে, এখন তাকে আটকায় কে? বিদিশা চলে গেছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে হতে আয়মান, আয়ান, আসিফ, আকাশ একে একে সবাই বাড়িতে আসে।
আয়মান ফ্রেশ হতে ঘরে এসে ব্লেজার খুলে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। বিদিশাকে না দেখে ভেবেছে বিদিশা হয়তো দাদির ঘরে বসে আছে, কিন্তু এখনো যেতেও পারবে না। আগে ফ্রেশ হয়ে নেবে, তারপর বিদিশার কাছে যাবে। এখন থেকে অনেক সতর্কভাবে থাকতে হবে। আয়মান ফ্রেশ হয়ে নিচে যায় রাতের খাবারের জন্য। ডাইনিং রুমে সবাইকে উপস্থিত থাকতে দেখে, কিন্তু বিদিশা দেখে না। মুক্তা তো আয়মানকে দেখে নিজের মধ্যে ছক করতে শুরু করে। আকাশ, আয়ান মুখ বেজার করে বসে আছে। তারা মাত্রই জানতে পারলো বিদিশা, আনিকা, আরিয়ানা 2 দিনের জন্য বেড়াতে গেছে। আয়মান চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞাসা করে,